গল্পের শুরুতে আমাদের সাতমি নামের একজন ছেলেকে দেখানো হয়। মনস্টার ডিজাস্টারের কারণে ও ঘর ছাড়া হয়ে গেছে, তাই ও একটা রিফিউজি ক্যাম্পে এসেছে। এখানে এসে ও ভাবছে কোথায় বসে একটু আরাম করা যায়। হঠাৎ একটা মনস্টার দেখা যায়, উড়তে উড়তে আসছে, তারপর সোজা এসে পড়ল ঠিক সাতমির সামনে। সাতমি যে কি ভয় পেল, সেই ভয়টা শুধু ওই বুঝতে পারল, আর কেউ না। এভাবেই 10 বছর কেটে গেল। এখন সাতমি একটা সিভিল সিকিউরিটি কোম্পানিতে চাকরি করে, যারা মনস্টারদের সাথে ডিল করে। ও খুব স্পিডে একটা বিল্ডিংয়ে ঢুকল। সেখানে একটা ইনস্ট্রাক্টরের সাথে দেখা হলো। ইনস্ট্রাক্টর ওকে দেখে একদম ভরসা করল না, তবুও বলল, চল, কোথায় যাব, কি ম্যাটার, পরে বলিস। সাতমি বলল, আচ্ছা, 4th ফ্লোরে যেতে হবে, শুনছি ওখানে একটা মনস্টার আছে। তবে ভাই, শুনলাম তোর তো একটা পার্টনার থাকার কথা। সিভিল সিকিউরিটির লোকেরা তো পেয়ারে কাজ করে। সাতমি কি বলবে, ওর পার্টনার তো আগেই পিছনে পড়ে গেছে। যাই, ওরা ভিতরে ঢুকলো। সেখানে আরেকটা ইনস্ট্রাক্টর ছিল। সে বলল, আমাদের 2 জন লোক জোর করে ভিতরে ঢুকে গেছে। মানা করার পরেও দেখে কি হচ্ছে। হঠাৎ দরজাটা ভেঙে ফেলল। ভিতরে ঢুকে দেখে 2 জন লোক আগেই মরে পড়ে আছে, আর সামনে একটা লোক দাঁড়িয়ে। সাতমি ভাবল, হয়তো এই লোকটা আমাদের দিকেরই, কিন্তু না, এই লোকটাই ওদের মেরেছে। সাতমি তাড়াতাড়ি অ্যাটাক করে দিল, কিন্তু লোকটা খুব সহজে ওর অ্যাটাক ডিফ্লেক্ট করে দিচ্ছে। যারা হেল্প করতে আসছিল, ইনস্ট্রাক্টর সহ সবাইকেও সহজেই শেষ করে দিল। তখন সাতমি একটা জোরে কিক মারল। কিকটা এমন জোরে লাগলো যে লোকটার মাথা 180 ডিগ্রি ঘুরে গেল, কিন্তু লোকটা তবুও মাথাটা ঠিক করে নিল। তারপর সে পালানোর জন্য তৈরি হলো। যাওয়ার আগে সাতমির দিকে তাকিয়ে বলল, আমিই সেই লোক যে এই পুরা দুনিয়াটাকে ধ্বংস করবে। সাতমি তাকে পালাতে দিল, কিছু করল না। তারপর ইনস্ট্রাক্টরকে বলল, ভাই, এখানকার সব ক্লিন করো, ডেড বডিগুলা সরাও, সাফসুতরা করে দাও। এরপর দেখা যায় অ্যাঞ্জু নামের একটা মেয়ে। এই মেয়েটাই সাতমির পার্টনার। যেতে যেতে সে একটা মানুষকে দেখল, খুবই ইনজুর্ড। বুঝলো মনস্টার অ্যাটাক করেছে, তাই সে শুধু ওর শেষ কথাটা শুনতে চাইল, যাতে ফ্যামিলির কাছে পৌঁছে দিতে পারে। হঠাৎ লোকটা স্পাইডারে ট্রান্সফর্ম হতে লাগলো। অ্যাঞ্জু তাড়াতাড়ি পিছিয়ে গেল স্পাইডারের থ্রেড দেখে, কিন্তু ঠিক তখনই স্পিড করে সাতমি আর ইনস্ট্রাক্টর চলে এলো। ওরা বুলেট ছুটতে লাগলো, কিন্তু নর্মাল বুলেট তো মনস্টারের কোনো কাজেই লাগে না। কাজ করে শুধু ব্ল্যাক বুলেট, যেগুলা মনস্টারকে শেষ করতে পারে। সাতমি ব্ল্যাক বুলেট ছুড়ল, তারপর অ্যাঞ্জু ঝাঁপিয়ে পড়ল, একটা জোরে কিক মারল। এভাবে মিলে ওরা মনস্টারটাকে শেষ করে দিল। তারপর হঠাৎ দুজনের মনে পড়ল, আরে হ্যাঁ, সুপারমার্কেটে ডিসকাউন্ট চলছে, সেল তো শেষ হয়ে যাবে। তাই তাড়াতাড়ি ওরা দৌড় দিল সেখানে। পিছনে যা পড়ে রইল সেটা ক্লিন করার জন্য শুধু ইনস্ট্রাক্টরই রয়ে গেল। কিন্তু সে জানে, অ্যাঞ্জুর মতো যে চাইল্ডরা আছে, যারা কাস্ট চাইল্ড, ওরা শুধু মনস্টারের সাথে লড়াই করার জন্যই জন্ম নিয়েছে। আর সাতমির মতো লোকেরা আছে ওই চাইল্ডদের কন্ট্রোল করার জন্য। আর হ্যাঁ, এই লোকগুলার ওপরই এই দুনিয়ার ফিউচার ডিপেন্ড করে। এরপর ওদের চিফ আসলো, কিসারা নামের মেয়ে, যে কোম্পানির চেয়ারম্যান। ও সাতমির সাথে দেখা করে বলল, আরে ভাই, তুই কিভাবে শুধু সেল আর ডিসকাউন্টের কথা ভাবিস? ডিসকাউন্ট চলছে বলে তুই দৌড় দিলি, পুলিশের লোকদের থেকে পেমেন্ট নিতে ভুলে গেলি একদম। এখন তো ওরা পেমেন্টই দেবে না। সাতমি তাড়াতাড়ি কয়েকটা ওয়ান্স আর স্প্রাইট বের করে বলল, এই তো সেলে পেয়েছি। কিন্তু কিসারা ওকে ধনকাতে লাগলো, এভাবে চলতে থাকলে পরের মাসে খাওয়ার জন্যও হাত পাততে হবে। তোর মতো এমপ্লয় থাকলে আমার কোম্পানি চলবে কিভাবে? তারপর ও একটা ভাইরাসের কথা বলল, ইনফেকশন ছড়াচ্ছে, তাই ওকে হাসপাতালে গিয়ে ইনভেস্টিগেট করতে হবে। এই বলেও চলে গেল। এদিকে সাতমির মনে একটা গোল ছিল, ওর প্যারেন্টসকে খুঁজে বের করবে। কিন্তু এখন আর এসব নিয়ে কথা বলতে চায় না, কারণ ও মেনে নিয়েছে যে ওর প্যারেন্টস তো এতদিনে মরেই গেছে। তারপরও তার টিচারের কাছে গেল, একটা রুমে ঢুকলো যেখানে হয়তো কেউ কারো সাথে খেলছিল। টিচার বলল, তোর মতো লোক এখনো কিভাবে বেঁচে আছে আর জীবনযাপন করছে বুঝি না। তুই কি সত্যি কিসারাকে তোর দিকে আকর্ষণ করতে চাস? সাতমি বলল, আমার কোনো ফর্ক পড়ে না। টিচার বলল, অবশ্যই, এখনো পর্যন্ত কিসারাই তোকে আর এনজুকে প্রোটেক্ট করে আসছে। কিন্তু সাতমি বলল, না ভাই, এখন আমি অনেক স্ট্রং হয়ে গেছি, এখন আমি কিসারাকে প্রোটেক্ট করতে পারবো। টিচার বলল, খাবি কিছু? সাতমি বলল, এমন জিনিস কে না খেতে চায়। তারপরও জিজ্ঞেস করল, আচ্ছা, এই ইনফেকশনটা আসলে কি? টিচার বলতে লাগলো, ইনফেকশন হচ্ছে একটা ভাইরাস, যেটা মনস্টার থেকে ছড়ায়। যদি কেউ কামড় দিয়ে দেয় বা ওই ভাইরাসটা ছড়িয়ে পড়ে, তাহলে মানুষের মধ্যে আলাদা রকমের পাওয়ার আসে, কিন্তু সেটা কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যায়। তাই শেষে ওই মানুষটা মনস্টারে বদলে যায়। এরপর সাতমি ফিরে এলো এনজুর কাছে, ওকে খাবার দিল। খাবারটা দারুণ লাগলো। এনজু তো খুশি হয়ে বলল, ভাই, তুই তো খুব ভালো রান্না করিস। তারপর সাতমি সব বাসন ধুয়ে দিল, এনজুকে তার স্টেবিলাইজেশনের ইনজেকশনও দিয়ে দিল। এনজু কিছু বলতে চাইছিল, কিন্তু সাতমি শুনল না। তাই এনজু এসে ওকে একটু খোঁচাতে লাগল, বিরক্ত করতে লাগল। পরের দিন সকালে সাতমি খাওয়া দাওয়া করে এনজুকে স্কুলে ছেড়ে দিতে যাচ্ছে। যাওয়ার আগে বলল, তুই নিজের খেয়াল রাখিস, তোর আইডেন্টিটি তো এখনও কাউকে জানা নেই, কারো কানেও যায়নি, সাবধানে থাকিস। এনজু ভিতরে চলে গেল। স্কুলের পথে একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো। ওদের সাথে কথা বলতে বলতে জানা গেল যে সব কার্সড চাইল্ড আছে, ওদের মারা ইনফেক্টেড ছিল, তাই বাচ্চাদের মধ্যে ভাইরাস ঢুকে গেছে। কিন্তু ওরা ছোটবেলা থেকেই ভাইরাসটা কন্ট্রোল করতে শিখে যায়। ওদের কাছে এটা সুপার পাওয়ারের মতোই হয়।
কিন্তু নর্মাল মানুষ তো ওদের মনস্টারের মতোই দেখে। সবকিছুকে ওরা মেডেল আর মনস্টারে ভাগ করে ফেলেছে। এমন লোকদের ওরা সহ্য করতে পারে না। মানুষেরা অনেক রিসার্চ করেছে, অনেক এক্সপেরিমেন্ট করেছে, তবুও এই পাওয়ারগুলো ভালোমতো কন্ট্রোল করতে পারেনি। শুধু একটা উপায় বের করেছে, এই কার্সড চাইল্ডরা যেন একটা ডিমন বা অস্ত্রের মতো। এই সমাজে থাকতে হলে ওদের শুধু ওয়েপন হিসেবে ট্রিট করা হয়, যাতে মনস্টারদের ধ্বংস করতে পারে। এর মধ্যে সাতমির কাছে ফোন আসলো, চিফের কাছ থেকে। কিশারা বলল, মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে আমাদের একটা টাস্ক দিয়েছে, তাই ওরা তাড়াতাড়ি চলে গেল। সেখানে আরও অনেক লোক এসে জড়ো হয়েছে। একটা লোক ওদের সবাইকে খুব নিচু দেখাতে লাগলো, কারণ কিশারার বয়স তো খুব কম, আর সে সাতমিকেও টার্গেট করছে, খুব রাগিয়ে তুলছে। কিন্তু হঠাৎ একটা লোক এসে ওদের থামতে বলল। তারপর বলল, আকা তো আমাদের সবাইকে এখানে একটা টাস্কের জন্য ডেকেছে, কিন্তু তোমরা চাইলে এখনই রিট্রিট করে চলে যেতে পারো। টাস্ক শুরু হয়ে গেলে আর পিছু উঠতে পারবে না। ঠিক তখন টোকিও সিটি লিডার এসে সামনে দাঁড়ালো, একটা বুড়ো লোক, নাম তেনজেচি, কিশারার গ্র্যান্ডফাদার, কারণ তিনি ওকে অ্যাডপ্ট করেছিলেন। তিনি একটা বক্সের কথা বললেন, একটা সাদা বক্স। ওই বক্সটা রিট্রিভ করে নিয়ে আসতে হবে, এটাই সবার টাস্ক। কিন্তু কিশারা বলল, ওই বক্সের ভিতরে এমন কি আছে যে এত সিকিউরিটি, এত লোকের জীবন ঝুঁকিতে ফেলে নিয়ে যাচ্ছি? তেনজিচি বললেন, এটা সিক্রেট। হঠাৎ একটা লোক এন্ট্রি নিল, যাকে আমরা আগেই দেখেছি, নাম হারুকো। সাথে সাথে সবাই তার দিকে গান তাক করল। তার সাথে একটা চাইল্ড আছে, নাম হিনা, ওকেও অ্যাডপ্ট করেছে। হারুকো সবাইকে বলল, আমিও এই মিশনে জয়েন করতে চাই। আমি জানি ওই বক্সের ভিতরে কি আছে। ভিতরে আছে 7 স্টার্স, একটা ট্রেজার। আমিও এই রেসে থাকতে চাই। তাই সবার লাইফ এখন ডেঞ্জারে। একটা লোক তলোয়ার দিয়ে অ্যাটাক করলো, কিন্তু কোনো কাজ হলো না। সব ব্ল্যাক বুলেটও ওর কাছে আটকে যাচ্ছে, কারণ তার চারপাশে একটা শিল্ড আছে। সব ওয়েপেন আর বুলেট ওই শিল্ডে আটকে যায়। তারপর হারুকো বলল, আমি নিজের বডির অনেক পার্টস মডিফাই করেছি, কিন্তু ওর বডির অনেক পার্টসকে ব্ল্যাক মেটাল দিয়ে রিপ্লেস করে ফেলেছে। তাই আবার নিজের ইন্ট্রোডাকশন দিয়ে বলল, আমি ফর্মার আর্মি স্পেশাল ফোর্স মেকানাইজড ইউনিট 787 এর স্পেশাল কমান্ডার। আমাকে আগেই এই জিনিসের জন্য তৈরি করা হয়েছিল। হঠাৎ ও তার শিল্ড অ্যাক্টিভেট করে দিল, সব বুলেটগুলো ফিরিয়ে দিল, আর সেই বুলেটগুলোই সবাইকে শেষ করে দিল। এখানে সাতমি ছিল, তাড়াতাড়ি কিশারাকে টেনে নিচে নামিয়ে দিল, বাঁচিয়ে ফেলল। তারপর বাই বলে চলে গেল, কিন্তু একটা গিফট রেখে গেল। হঠাৎ একটা রুমে এন্ট্রি হলো। একটা লোক বলল, আমাদের এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান, যিনি এখানে ছিলেন না, তিনি গায়েব, মানে তার মাথা গায়েব হয়ে গেছে। সাতমি তাড়াতাড়ি বুঝে ফেলল, ওই বক্সের ভিতরে নিশ্চয়ই সেই মাথাটাই আছে। তাচি বলল, তোমরা সবাইকে আগে ওই সাদা বক্সটা খুঁজে বের করতে হবে, না হলে ওই লোকটা ব্ল্যাক মেটাল পিলার দিয়ে সবকিছু ধ্বংস করে দিতে পারবে। এরপর ওরা যাচ্ছিল, হঠাৎ একটা কার্স চাইল্ডের সাথে দেখা। পুলিশ ওকে ধরে নিয়ে যাচ্ছে। এনজু দেখে ওকে হেল্প করতে চাইল, কিন্তু সাতমি তাড়াতাড়ি ওকে থামিয়ে দিল। পুলিশের লোকেরা মেয়েটাকে নিয়ে চলে গেল, কিন্তু এনজু তো সাতমির উপর রাগ করে দাঁড়িয়ে রইল। তারপর সাতমি পিছু নিল পুলিশের। একটা জায়গায় গিয়ে দেখল পুলিশের লোকেরা মেয়েটাকে গুলি করে মেরে ফেলেছে। সাতমি খুব আফসোস করতে লাগলো, আরে ভাই, আগে কেন বাঁচায়নি? কিন্তু মেয়েটা তখনও বেঁচে আছে, তাই তাড়াতাড়ি ওকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ঠিক তখনই হারুকো সেখানে এসে হাজির হলো। দুজনেই একে অপরের দিকে গান তাকা করল। তখন হারুকো বলল, ভাই, আমি তোকে আমার সাথে ইনভাইট করতে চাই। তোর আর আমার চিন্তাভাবনা অনেক আলাদা। এই যে সিটিটা দেখছিস, পুরাটাই একটা ভুল। কিন্তু সাতমি মানা করে দিল, তাই তাড়াতাড়ি ফাইট শুরু হয়ে গেল। হিনাও সাপোর্ট করতে এলো, কিন্তু হারুকো আবার অনেক টাকা দিয়ে একটা অফার দিল। তবুও সাতমি মানল না। হারুকো বলল, আচ্ছা, কাল হয়তো তোর মুড বদলে যাবে। পরে সাতমি ফিরে এলো, কারণ এনজুর কার্স চাইল্ড হওয়ার ইনফরমেশন রিভিল হয়ে গেছে। স্কুলে গিয়ে কথা বলল, কিন্তু ওরা বলল, না ভাই, সব সিচুয়েশন আগে থেকেই কন্ট্রোল করা ছিল, কিভাবে যেন লিক হয়ে গেল। ঘরে ফিরে দেখে এনজু গায়েব। এখন তো আর কোনো রাস্তাই নেই। আসলে সিটির লিডার তো আগেই একটা রুল বানিয়ে রেখেছে, সব কার্সড চাইল্ডদের হটিয়ে দিতে হবে, মানে সবার ওপরই এখন ডেঞ্জার। এরপর দেখা যায় একটা আন্ডারগ্রাউন্ড শেল্টার, যেখানে অনেক কার্সড চাইল্ড থাকে। সাতমিও সেখানে গেল। ওখানে অনেক বাচ্চা আর একটা বুড়ো লোক আছে, বেল। ও বাচ্চাদের জন্য খুব সিম্পাথি রাখে, ওদের ট্রেনিং দেয় যাতে চোখ লাল না হয়ে যায়, নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে, যাতে ওরা মনে করে যে ওরা মনস্টার না, হিউম্যান চাইল্ড। সাতমি এনজুর একটা ছবি দেখিয়ে জিজ্ঞেস করল, এই মেয়েটাকে দেখেছ? বুড়ো মানা করে দিল। তারপর বলল, আচ্ছা, তোর জবটা বদলে ফেল। যে সিভিল সিকিউরিটিতে কাজ করিস, ওরা তো কার্সড চাইল্ডের শুধু টুলের মতো ইউজ করে। আমার তো একদম পছন্দ হয় না এসব। সাতমি তখন খুব রাগে, ফ্রাস্ট্রেটেড, কিন্তু মনে মনে ভাবছে, এনজু তো আগে খুব স্যাড, সোললেস ছিল। আমি ওকে একটা চিলফুল, হাসিখুশি মেয়ে বানিয়ে দিয়েছি। এখন আমাদের বন্ডটা অনেক স্ট্রং হয়ে গেছে। তাই সে বুড়োর কাছে মাফ চাইল। ভাই, তোমার ওপর চিল্লাইলাম, সরি। বুড়ো বলল, আরে, এমন ভালো একটা মেয়েকে ছাড়া তুই একা যেতে পারিস না। সত্যি বলছি। এরপর দেখা যায় সাতমি তার টিচারের কাছে গেছে। টিচার বলল, ভাই, তোর যেভাবে কার্সড চাইল্ডদের দেখিস, তোর নজরিয়া, সত্যি বলছি, সবার থেকে একদম আলাদা। তাই তো তুই সবার থেকে আলাদা হয়ে গেছিস। তবুও টিচার বলল, এখনও এনজুকে খুঁজে বের কর। কিছুক্ষণ পর সাতমির ফোন বাজল। খবর এলো এনজু স্কুলে ফিরে এসেছে, কিন্তু সেখানে বাচ্চারা সবাই ওকে দূরে থাকতে বলছে, কারণ ওর কাস্ট চাইল্ড হবার কথা রিভিল হয়ে গেছে। কেউ ওর সাথে থাকতে চায় না, সবাই এড়িয়ে যাচ্ছে। তখন সাতমি তাড়াতাড়ি ওর কাছে গিয়ে বলল, এনজু,
এরা তোর ফ্রেন্ড না রে, সবাই তোকে এড়িয়ে যাচ্ছে, এরা চায় তুই স্কুল ট্রান্সফার করে চলে যাস। এরপর একটা হেলিকপ্টার এলো, ওরা সবাই চড়ে চলে গেল। এদিকে কিসারার কাছ থেকে ইনফরমেশন এলো ওই মনস্টারটা ধরা পড়েছে যে ভাইরাস ছড়াচ্ছে। ওটা একটা স্পাইডার, কিন্তু নিজের স্পাইডার থ্রেড দিয়ে উইংস বানিয়ে ফেলেছে, তাই কেউ বুঝতেই পারছিল না আর এই স্পাইডার তো উড়তে পারে না। হঠাৎ ওপর থেকে এনজু ঝাঁপ দিল, মনস্টারের ওপর অ্যাটাক শুরু করে দিল। ও যেভাবে অ্যাটাক করছে মনে হচ্ছে একদম শেষ করে দেবে। সাতোমি তখন হেলিকপ্টারকে নিচে নামতে বলল, নিজেও ঝাঁপ দিল। এনজু ততক্ষণে মনস্টারটাকে প্রায় শেষ করে দিয়েছে। সাতোমি পৌঁছতেই এনজু ফাইনাল কিল করে দিল আর বাইট বক্সটা হাতে এসে গেল। এনজু বলল, আমি হয়তো এভাবে সবাইকে বাঁচাতে পারবো, সেভ করতে পারবো। যারা আমাকে এখন এমন নজরে দেখে হয়তো তাদের নজরিয়াটা বদলে যাবে। এই বলে সে সাতোমিকে জড়িয়ে ধরল, হাক করল। যেই না সাতোমি বাইট বক্সটা নিতে যাবে হঠাৎ হারুকো এসে হাজির। হারুকো বলল, ভাই ওই সাদা বক্সটা আমার চাই। কিন্তু এভাবে সাতোমি তো ওই বক্সটা হারুকোকে দিতে পারে না। তখন হিনা এনজুকে ধরে রেখেছে, এনজুকে তো ফাইট করতেই হবে। কিন্তু সাতোমি তাড়াতাড়ি স্পিড করে পাঞ্চ মারল, কিন্তু হারুকোর শিলটা সব আটকে দিল। তারপর হারুকো শ্যুট করল, শিলটা বড় করে সাতোমিকে পিছনে ঠেলে দিল। এনজু চিৎকার করে বলল, ভাই এভাবে পালা, হেল্প পান। হঠাৎ পিছন থেকে হিনার দুইটা অ্যাটাক এলো। তারপর হারুকো আবার শ্যুট করে সাতোমিকে একটা নদীতে ফেলে দিল। সাতোমি চোখ খুলতেই দেখে সামনে কিসারা দাঁড়িয়ে, এখনও হাসপাতালে, অপারেশন থিয়েটারের ভিতর। কিসারা বলল, ভাই তুই একদিন ধরে কোমায় ছিলি, সার্জারি হবার পরই তোর হার্ট আবার বিট করা শুরু করল। তারপর ওই সাদা বক্সের কথা বলল, ভিতরে এমন কিছু আছে যা দিয়ে লেভেল 5 মনস্টার সামান করা যায়। ওই মনস্টারের ওপর ব্ল্যাক বুলেটও কোনো কাজ করে না। ওটা একটা জয়েন্ট মনস্টার, সত্যি অনেক স্ট্রং, সবচেয়ে পাওয়ারফুল, ধ্বংস করার জন্য যথেষ্ট। ঠিক 10 বছর আগে যেমন তাণ্ডব হয়েছিল। এখন হারুকো সিটি থেকে অনেক দূরে চলে গেছে যাতে ওই মনস্টার সামান করতে পারে। তাই গভর্নমেন্ট একটা হান্টিং শুরু করে দিয়েছে হারুকোকে ধরার জন্য, থামানোর জন্য। সাতোমি বলল, আমিও এই হান্টে জয়েন করতে চাই। হ্যাঁ, মরে যেতে পারি তবুও করব। তখন কিসারা সাইডে দেখালো, এনজু সেখানে বসে আছে। অপারেশনের পর থেকে সারাক্ষণ ওর সাথেই ছিল। কিসারা বলল, তুই কি এই মিশনে জয়েন করবি? কারণ আমাদের কাছে রিকোয়েস্ট এসেছে। সাতোমি বলল, অবশ্যই জয়েন করব ভাই। তারপর ওর টিচার এলো অনেক সামান্য পত্র নিয়ে, কিছু মেডিসিন দিয়ে বলল, এগুলো রাখ, যখন দরকার পড়বে তখন ইউজ করিস। আর আজ থেকে 10 বছর আগের কথা তো তোর মনে আছে নিশ্চয়ই। তুই এত ইনজিওর্ড হয়ে গিয়েছিলি যে আমি তোকে মডিফাই করে দিয়েছিলাম। সাতোমি বলল, হ্যাঁ ভাই, ভুলবো কিভাবে, তবুও এখন দরকার। এরপর সাতোমি সেখান থেকে বেরিয়ে গেল। এনজুকে দেখতে পেল, তাই ওকেও সাথে নিয়ে নিল। দুজনে হেলিকপ্টারে চড়ে জঙ্গলের দিকে যাচ্ছে। সবাইকে জঙ্গলের ভিতর ড্রপ করে দিল। তারপর সবাই আলাদা আলাদা হয়ে গেল। কিন্তু এনজু আর সাতোমির সামনে একটা লেভেল 4 মনস্টার এসে পড়ল। তাই ওরা তাড়াতাড়ি পালাতে লাগলো বাঁচার জন্য। একটা ক্লিফ থেকে ঝাঁপ দিয়ে পড়ল। এখন শুধু বেঁচে থাকার চেষ্টা। পালাতে পালাতে হঠাৎ একটা বাড়ি চোখে পড়ল। ভিতরে লাইট জ্বলছে, তাই লুকিয়ে লুকিয়ে ভিতরে ঢুকল। সেখানে একটা গার্ড মেয়ে দেখা গেল। সাতোমি এক নজরেই চিনে ফেলল। আগের মিটিংয়ে দেখেছিল, এটা শাহজাহানের সাথী, নাম কায়ো। কায়ো তাড়াতাড়ি গান তাক করল, কিন্তু সাতোমি ওর হাত ব্যান্ডেজ করে দিল আর এনজুকে বলল, তুই বাইরে থাকরে, সবাইকে প্রোটেক্ট কর। তারপর কায়ো বলতে লাগলো, শাহজাহানের পার্টনার ছিলাম আমরা দুজন, আলাদা হয়ে গিয়েছিলাম যাতে রিওয়ার্ডটা আমরা দুজনেই পাই, কারোর সাথে ভাগ না করতে হয়। কিন্তু হঠাৎ অ্যাটাক হয়ে গেল, তাই ব্ল্যাক বুলেটও ইউজ করতে হলো। সবাই আলাদা হয়ে গেলাম। শাহজাহান আমাকে লুকিয়ে থাকতে বলল, কিন্তু কায়ো খুব জেলাস হয়ে গেল। বলল, দেখ তোর কত ভালো, কত কাইন্ড হার্টের পার্টনার আছে, আমাকে তো কিলিং মেশিনের মতো কাজ করতে হয়, লোকজনকে মারতে হয়, সত্যি খুব ডর লাগে। এটা শুনে সাতোমি রেগে গিয়ে চিৎকার করে বলল, এমন লোকদের মারা তো সত্যি খুব হরিফাইং, আর সবচেয়ে বড় হরর তো এটা যদি তোরা এটা অভ্যাস করে ফেলিস, তাই এসব একটু ভুলে যা। কায়ো তাড়াতাড়ি ইমোশনাল হয়ে গেল, চোখে পানি এসে বলল, থ্যাংক ইউ সো মাচ ভাই, আমার ইমোশনগুলো সামনে আনার জন্য, আমাকে ফিল করানোর জন্য যে ইমোশন কি হয়। ঠিক তখনই শাহজাহানের থেকে মেসেজ এলো, রিপোর্ট করতে বলছে। তাড়াতাড়ি ওরা বেরিয়ে গেল শাহজাহানের সাথে দেখা করতে। যেতে যেতে শাহজাহানের সাথে মিলল। তারপর কায়ো কি ওখানেই ছেড়ে দিল। কায়ো তখন তার পিছনে যারা তাড়া করছিল তাদের সাথে ফাইট শুরু করে দিল। আরও এগোতে এগোতে দেখা যায় অনেক লোক মারা যাচ্ছে, এর মধ্যে শাহজাহানও মারা গেল। ঠিক তখনই হারুকো আর হিনা এন্ট্রি নিল। এদিকে হেডকোয়ার্টারে সবাই মনিটরে দেখছে সিচুয়েশন কি চলছে। কিসারা বলল, সাতোমি জিতবে ভাই, কারণ অনেক বছর আগে যখন ওর প্যারেন্টসকে প্রোটেক্ট করতে গিয়ে ওর প্যারেন্টস মারা গিয়েছিল, তখন ও নিজের একটা হাত, একটা পা আর একটা চোখ হারিয়েছিল। এখন প্রেজেন্টে সাতোমি যেই না পাঞ্চ মারল, হারুকোর শিলটা পেনিট্রেট করে ফেলল। তারপর নিজের ইন্ট্রোডাকশন দিল, আমিও তোর মতোই ফর্মার আর্মি স্পেশাল ফোর্স মেকানাইজড ইউনিট 787 এর হিউম্যান ইভলিউশন প্ল্যানের অংশ ছিলাম। এটা শুনে হারুকো খুব জোরে হাসতে লাগলো। তারপর আরও ফিয়ার্সলি অ্যাটাক শুরু করে দিল। এখন দুই পক্ষেই অ্যাডাল্ট আর চাইল্ড মিলে ফাইট চলছে। হারুকো ওভারভিউ দিয়ে বলল যাতে সাতোমি তার সাথে জয়েন করে, কিন্তু সাতোমি তাড়াতাড়ি মানা করে দিল। তাই হারুকো প্রথমে এনজুকে টার্গেট করল যাতে ওকে ইনজোর্ড করে। এনজুকে প্রোটেক্ট করতে গিয়ে সাতোমি সামনে এলো। হারুকোর ব্লোটা সাতোমির উপর লেগে গেল, খুব ইনজোর্ড হয়ে গেল। সাতোমি
ভাবল, আরে এবার তো মরেই যাব। হঠাৎ পকেট থেকে সিরিঞ্জ বের করলো, যেগুলো টিচার দিয়েছিল। ওতে হাই স্পিড রিজেনারেশন স্কিল আছে, কিন্তু এটা ইউজ করলে ওকে কার্সড পারসন বানিয়ে দেবে। তবুও সাতোমি অ্যাকসেপ্ট করে নিল। সব ইনজেকশন নিজের ভিতরে মেরে দিল। একটা পাঞ্চ মেরেই হিনাকে ঢের করে দিল। তারপর আরেকটা জোরে পাঞ্চ মারতেই হারুকোর ডিফেন্স ভেঙে গেল। ওকেও ঢের করে দিল আর হিল থেকে নিচে ফেলে দিল। কিন্তু এখন সবচেয়ে বড় প্রবলেম, লেভেল 5-এর মনস্টারটা সামান হয়ে গেছে। সাতোমি বলল, ভাই এখন কি করব? কিসারা বলল, আমাদের কাছে আরেকটা অল্টারনেটিভ প্ল্যান আছে। সামনে দেখ, একটা মেশিন আছে, একটা ক্যানন, অনেক পুরানো, কিন্তু এখনো বন্ধ পড়ে আছে। তুই ভিতরে গিয়ে ওটাকে অ্যাক্টিভেট কর, বাকি সব আমাদের টিম দেখে নেবে। সাতোমি আর এঞ্জু তাড়াতাড়ি ভিতরে ঢুকলো। যেতে যেতে কন্ট্রোল রুমে পৌঁছলো। সব সেল খালি, তাই সাতোমি নিজের হাতটা রিমুভ করতে লাগলো, যাতে সাবস্টিটিউট হিসেবে ইউজ করতে পারে। কিন্তু অটোমেটিক লকিং মেশিন কাজ করছে না, তাই ম্যানুয়ালি করতে হবে। কিন্তু এক হাত দিয়ে তো কন্ট্রোল করতে পারছে না, কারণ ম্যাগনেটিক ফিল্ডটা খারাপ হয়ে গেছে। তখন এঞ্জু এসে সাপোর্ট করলো। দুজনে মিলে ম্যানুয়ালি টার্গেট সেট করে শুট করে দিল। হিট হতেই একটা ভয়ানক ব্লাস্ট হলো। ব্লাস্টটা এত জোরে যে লেভেল 5 মনস্টারটা শেষ হয়ে গেল। এঞ্জু তখন সেলের ভিতরে ঘুমিয়ে পড়েছে। সাতোমি বাইরে গিয়ে চেক করলো মনস্টারের অবস্থা কি। হঠাৎ একটা মেয়ের সাথে দেখা। জিজ্ঞেস করলো, তোর পার্টনার ঠিক আছে? মেয়েটা মিথ্যে বলল, হ্যাঁ ভাই ঠিক আছে। কিন্তু সাতোমি দেখল ও তো মনস্টারে ট্রান্সফর্ম হতে চলেছে। তখন মেয়েটা বলল, প্লিজ ভাই, আমাকে জানে মেরে দাও, আমি হিউম্যান হিসেবে মরতে চাই, মনস্টার হয়ে না। ও সাতোমিকে একটা ফ্রেন্ডের মতোই দেখে। বলল, যদি কখনো নিজের পথ ভুলে যাস তাহলে শুধু লাইটের দিকে তাকাস, সত্যিটা সামনে চলে আসবে। এরপর দেখা যায় হেলিকপ্টার রেস্কিউর জন্য এসে পড়েছে। যারা এখানে বেঁচে গেছে তাদেরকে নিয়ে যাচ্ছে। সাতোমি গেল ওই বুড়ো লোকের কাছে, যিনি ওর অ্যাডপ্টেড ফাদার, আর কিসারারও তো এই অ্যাডপ্টেড গ্র্যান্ডফাদার। বুড়ো লোকটা বলতে লাগলো, ভাই আমি তো কার্সড চাইল্ডদের একদম পছন্দ করি না, হেট করি, কারণ আমার ওয়াইফও তো ওদের মতোই মারা গিয়েছিল। তবুও ও ভাবল এঞ্জুর জন্য একটু ভরসা করা যায়, কারণ ও তো সাতোমির সাথে আছে। এরপর সাতোমি তাইচির সাথে দেখা করলো। ওকে বলল, ভাই আগে কেন বলোনি এসব মনস্টার নেচারের কথা? তাইচি বলল, তোর লাইন র্যাঙ্কটা এখন হায়ার কর, তাহলে অনেক কিছু ইনভেস্টিগেট করতে পারবি। সাতোমি বাইরে এসে ভাবতে লাগলো, হ্যাঁ ভাই, মনস্টারদের ইনভেস্টিগেট করতে হলে র্যাঙ্ক হায়ার করাই দরকার। তারপর এঞ্জুর সাথে কিসারার বাড়িতে গেল। ওখানে এঞ্জুকে ট্রেনিং দিচ্ছে। এখন এঞ্জু তো বুলেটের চেয়েও ফাস্ট হয়ে গেছে। কিন্তু সাতোমি বলল, আরে এঞ্জু, এত জোরে কিক মারিস না যখন স্কার্ট পরে আছিস। এর মধ্যে কিসারা এসে পড়ল। দুজনে ঘুরতে ঘুরতে কথা বলছে। কিসারা বলল, ভাই এঞ্জুর জন্য কোনো নতুন স্কুল পেয়েছিস যেখানে ট্রান্সফার করাতে পারি? কিন্তু তোকে তো অনেক টাকা দিতে হবে নাকি? তারপর বলল, তাইচি তোকে বডিগার্ড হিসেবে হায়ার করেছে। সাতোমি তাইচির কাছে গেল টেনশির সাথে দেখা করতে। জিজ্ঞেস করল, কি ব্যাপার? তাইচি বলল, আসা লিজিয়ানের লিডার ভাই এখানে ভিজিট করতে আসছে, আর আমার অ্যাডপ্টেড ফাদার চায়নায় দিয়ে স্পিচ দেবেন, তাই তোকে বডিগার্ড হিসেবে হায়ার করা হচ্ছে। সাতোমি বলল, কিন্তু তাইচির তো নিজের সিকিউরিটি টিম আছে, তাহলে কেন? তখন টাকুরো, যে সিকিউরিটি টিমের লিডার, বলল, ভাই তোকে আমার সাথে জয়েন করতে চাই। কিন্তু সাতোমি তো এখানে এসেছে শুধু এটার এক্সপ্লেনেশন নিতে। আরে ভাই, আমাকে কেন বডিগার্ড হিসেবে চুজ করা হলো? যাওয়ার সময় তাইচি বলল, আমি তোর আনসারের জন্য ওয়েট করব। বাইরে এসে টাকুরো বলল, ভাই এই বডিগার্ডের রোলটা রিজেক্ট করে দে, এটা তো আমারই হওয়ার কথা। সাতোমি তাড়াতাড়ি তার দিকে গান তাকিয়ে দিল, তাই টাকুরো গরম গরম হয়ে চলে গেল। গান শটের আওয়াজ শুনে গার্ডরা তাড়াতাড়ি চলে এলো। সাতোমি গার্ডদের বলল, তাইচিকে বলে দিও আমি বডিগার্ডের জবটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। বাইরে এসে দেখে কয়েকটা লোক একটা ছোট মেয়ের উপর গুলি করছে। সাতোমি পৌঁছতেই ওরা চিনে ফেলল এ তো সিভিল সিকিউরিটির লোক, তাই ওরা দৌড় দিল পালিয়ে। সাতোমি মেয়েটার মুখটা পরিষ্কার করে দিল। জিজ্ঞেস করল, তুই কে রে, কি হয়েছে? মেয়েটা খুব ঘুম ঘুম লাগছে, বারবার ঘুমিয়ে পড়ছে। তবুও বলল, আমার নাম টিনা, পাশেই থাকি। সাতোমি বুঝল এ তো নাইট অল টাইপের মেয়ে। ওকে একটা নাম্বার দিয়ে বলল, দরকার পড়লে কল করিস। টিনা তাড়াতাড়ি কল করে চেক করল এই নাম্বার ঠিক তো, তারপর চলে গেল। কিন্তু পরে জানা গেল এটা একটা অ্যাসাসিন, তাইচিকে মারার জন্য অন্য জায়গা থেকে পাঠানো হয়েছে। রাতে টিনা পুরো প্রিপেয়ার হয়ে অ্যাসাসিনেট করতে যাচ্ছে। পথে পুলিশের লোকেরা দেখা পেল। ওদের মনে হলো এই ছোট মেয়েটা বোধহয় বাড়ি থেকে পালিয়ে এসেছে, তাই হেল্প করতে চাইল। টিনার কমান্ড এলো, এই ক্রাইম পুলিশদের সাথে ডিল কর। এদিকে সাতোমিও সেই ক্রাইম সিনে পৌঁছে গেছে। ইনভেস্টিগেট করতে করতে কয়েকটা জিনিস পেল। তারপর ঘরে ফিরল। গেটে দেখে একটা মেয়ে কোলাপস করে পড়ে আছে, নাম মেরি। ও তো একটা ওয়েপন কর্পোরেশনের চেয়ারম্যানের মেয়ে। মেরি উঠে বলল, ভাই খুব খিদে পেয়েছে, খাবার দাও না। হঠাৎ কিসারাও এসে হাজির। ও বলল, আরে ভাই আমি খাবার বানিয়ে দিচ্ছি। কিন্তু মেরি তো কোলাপস করে পড়ে গেল। সাতোমি এঞ্জুকে বলল, তুই দুজনের খেয়াল রাখ রে, কারণ দুই মেয়েই তো একে অপরের সাথে একদম মানে না, সারাক্ষণ ঝগড়া বচসা চলতেই থাকে। খাবার রেডি হয়ে গেল। দুই মেয়েই খেতে খেতে মজা করছে, কিন্তু ঝগড়াটা তো থামছে না। কিসারা বলল, আরে এটা তো খুবই আমি, কিন্তু এই মেরিটা কি যে বকবক করে, অনেক বেশি কথা বলে। মেরি বলল, আরে আমার তো ফ্যামিলি অনেক বড়, ব্যাকগ্রাউন্ডও দারুণ। ওয়েপন কর্পোরেশন তো ফ্রিতেই ব্ল্যাক বুলেট বুস্ট দেয় সাতোমির জন্য, যত খুশি ইউজ করতে পারে, কোনো পয়সা লাগবে না। শুধু আমার সাথে সিএম একাডেমিতে যেতে হবে, আর আমার ফ্যামিলির সান ইন ল হয়ে যেতে হবে, এটাই কন্ডিশন। তারপর বলল, আচ্ছা বলতো তুই কোন ফ্যামিলি চুজ করবি? এদিকে কিসারা, হ্যাঁ ওর ফ্যামিলিও অনেক বড়, অনেক ভালো,
কিন্তু ও তো একা একা ইন্ডিপেন্ডেন্ট থাকতে পছন্দ করে, আর দেখতেও খুব সুন্দর। তাই দুজনেই বলতে লাগলো আমাকে চুজ কর। দুজনেই ঝগড়া শুরু করে দিল, লড়াই করার জন্য তৈরি। সাতোমি আর অ্যাঞ্জু তাড়াতাড়ি টেবিল থেকে সরে গেল। এভাবে এই মাসের বিল তো বেড়েই যাবে ভাই। এরপর সাতোমি তাইচির কাছে গেল সব সিচুয়েশন নিয়ে কথা বলতে। তাইচি বলল, আসাকা তো একটা ডিকটেটর, তাই ওর উপর ট্রাস্ট করতে গেলে একটু সাবধানে থাকিস। তারপর কথায় কথায় একটা লেজেন্ডারি ওয়েপনের কথা উঠল। আসাকা ওটাকে মুনে সেট আপ করতে চায়। এতে তো অনেক বড় ডেঞ্জার হতে পারে, অন্য কান্ট্রিগুলোকেও ধমকানো যাবে। কিন্তু এটা তো একদম সেলফিশ কাজ। তাই ওরা সবাই সেখান থেকে বেরিয়ে গেল, তাইচির কাছে গেল। তাইচি বলল, ভাই এমন সিচুয়েশন আমার জন্য খুব হার্ড, কারণ আমি তো আরো অনেক অরিজিনসদের সাথে মিলে একটা ফ্রেন্ডলি ওয়েতে কাজ করতে চাই। এমনকি আমাদের ব্ল্যাক মেটালও এখন অনেক বড় ডেঞ্জারে পড়ে গেছে। তবুও ও চায় যে সাতোমি তার সাথে কাজ করুক, কারণ সাতোমির মতো লোক খুব কমই আছে যার ওপরও পুরোপুরি ভরসা করতে পারে, খোলাখুলি বিশ্বাস করতে পারে। এদিকে অ্যাঞ্জু জেগে উঠেছে। এখন ওর মনে অনেক কিছু আলাবা লাগছে। ও বলল, ভাই একটু বাইরে দেখতে চাই। হঠাৎ সাতোমি সবাইকে নিচে ঝুঁকিয়ে দিল। দেখে তো একটা বুলেট ঠিক পাশ দিয়ে চলে গেল। তাড়াতাড়ি অ্যাঞ্জুকে সেফলি বাইরে নিয়ে এলো। আরেকটা অ্যাটাক হতেই অ্যাঞ্জু সেটা ডজ করে দিল। গার্ডরাও চলে এসে ওকে প্রোটেক্ট করতে লাগলো। সাতোমি চারপাশে দেখতে লাগলো কে অ্যাটাক করছে, কে না। টিনা। ও ভাবছে, আরে কোন লোকটা আমার পুরা প্ল্যানটা নষ্ট করে দিল। পরের দিন সাতোমি আবার টিনার কাছে গেল, ওর জন্য খাবারও নিয়ে গেছে। মনে মনে ভাবছে রাতে কে অ্যাটাক করেছিল। অ্যাসাসিনের কোনো ইনফরমেশনই পায়নি। সিক্রেটলি অনেক কিছু খোঁজার চেষ্টা করেছে। তারপর দেখল টিনা খাবারে কিছু ঢালছে। সাতোমি তাড়াতাড়ি ওর হাত থেকে খাবার নিয়ে নিজের হাতে খাইয়ে দিতে লাগলো। টিনা নিজে তো পারে না, কিন্তু এখন সত্যি সত্যি সাতোমিকে খুব পছন্দ করে ফেলেছে, কারণ সাতোমি তো একমাত্র লোক যে ওকে এত আদর করে, এত ভালো করে ট্রিট করে। হঠাৎ ওর মাস্টারের থেকে কল আসলো, তাই ও তাড়াতাড়ি চলে গেল। মাস্টার বলল, নতুন টার্গেট পেয়েছিস, এখন কিসারাকে হান্ট কর, অ্যাসাসিনেট কর। এদিকে কিসারা আর মেরি দুজনেই আছে। এখন তো দুজন একে অপরের দুশ্মন হয়ে গেছে। কিন্তু মেরি সাতোমিকে ভিতরে টেনে নিয়ে বলল, যদি কিসারা এই গেটটা ডিস্ট্রয় করে তাহলে তোকে অনেক পয়সা দিতে হবে। তারপর সেই রাতের শ্যুট আউটের অ্যাঙ্গেল নিয়ে বলতে লাগলো, কোন অ্যাঙ্গেল থেকে শ্যুট হয়েছে, কে হতে পারে। এমনকি বলল, আসাকাকেও সেফ থাকতে হবে। যে লিডার এসেছে তার হাতও থাকতে পারে এতে। তারপর মেরি বলল, আচ্ছা এখন তুই আমার ফ্যামিলিতে জয়েন করবি, তোর বডিটাও আমাকে অফার করতে রাজি আছিস। ঠিক তখনই কিসারা দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ল। এখন তো আরেকটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। কিসারা তো খুব জেদি, এখন কিভাবে এক্সপ্লেন করবে সাতোমি। পরে সাতোমি তার টিচারকে সব সিচুয়েশন বলল, দুই মেয়ের কথা। টিচার হেসে বলল, ভাই তুই তো সত্যি অনেক হ্যান্ডসাম, অনেক অ্যাট্রাকটিভ, কিন্তু ভিতর থেকে অনেক কমজোর। একটা মেয়েকে পিকি করতে পারছিস না যাকে সাথে রাখবি। তারপর বলল, আসলে তোকে অন্য কাজে ডেকেছি। আমার কাছে কিছু সোর্স আছে, কিছু ইনফরমেশন পেয়েছি, কারণ আমি তো হিউম্যান ইভলিউশন প্ল্যানের হেড হিসাবে কাজ করেছি। ওখানে আমি অনেক হায়ার লেভেলে ছিলাম। হিউম্যান ইভলিউশন প্ল্যানটা তো সত্যি অনেক ভালো ছিল। এতে নর্মাল হিউম্যানরা অনেক স্ট্রং হয়ে ফাইট করতে পারত, কিন্তু কার্স চাইল্ডরা তো তার চেয়েও অনেক বেশি স্ট্রং, অনেক বেশি পাওয়ারফুল হয়ে ফাইট করতে পারে। তাই দুজনকে একসাথে কাজ করার জন্য দেয়া হয়েছে। দুজনে মিলে তো অনেক স্ট্রংলি কাজ করতে পারে। সাতোমি তাই কিসারার কাছে যেতে বলল, কিন্তু এনজুকে ওখানেই রেখে দিতে বলল। এদিকে টিনা তার মিশন নিয়ে কথা বলছে, কিভাবে কিসারাকে হান্ট করবে, অ্যাসাসিনেট করবে। কিন্তু ওর আন্ডারে তো সিভিল সিকিউরিটির অনেক লোক কাজ করে। হঠাৎ ফোনে এনজু নামটা শুনেই টিনা শক খেয়ে গেল। ফোনটা হাত থেকে পড়ে গেল, তাই মাস্টার ফোন কেটে দিল। টিনা তাড়াতাড়ি সোজা কিসারার অফিসে ঢুকে শুট করতে লাগলো, কিন্তু কিসারা একটা সোর্ড দিয়ে ওর গানটা কেটে দিল। তারপর ফাইট শুরু হয়ে গেল। টিনা আবার কিসারাকে ধরে ফেলল। কিসারা চিৎকার করে বলতে লাগলো, সাতোমি, সাতোমি। টিনা সাতোমি নাম শুনে একটু ঝিমিয়ে গেল। ঠিক তখন সাতোমি চলে এলো, কিসারাকে প্রোটেক্ট করে দিল। টিনা তো শক খেয়ে গেল, আরে ভাই সাতোমি এখানে কি করছে। তবুও টিনা সাতোমির ওপরেই শুট করতে লাগলো। কিসারা সুযোগ পেয়ে সোর্ড দিয়ে অ্যাটাক করল, কিন্তু টিনা পালাতে পারল। এরপর ইশারা হাসপাতালে গেল। ওর কিডনিতে অনেক সমস্যা, ডায়াগনোসিস হয়েছে। অপারেশন করাতে চায়, কিন্তু সাপ্লাই পাচ্ছে না, তাই সব পোস্টপোন হয়ে গেল। ও একটু ভাবল, মেরির কাছ থেকে একটু শিখতে হবে। তাই সাতোমিকে বলল, ভাই আমার হাতটা ধরে থাকার পারমিশন দিচ্ছি। কিন্তু পিছন থেকে ইয়াজি এসে ওর হাতটা ধরে ফেলল। দুজনে একসাথে যাচ্ছে। ইয়াজি বলল, ভাই যে অ্যাটাকটা তাইচির ওপর হয়েছে সেটা হয়তো আমার ওপরও হয়েছে, দুটোই লিঙ্কড হতে পারে। তাই টিনাকে এসকেপ করতে দেওয়ার রেসপন্সিবিলিটি আমাদের নিতে হবে, আরও ইনফরমেশন বের করতে হবে। সাতোমি এনজুকে জিজ্ঞেস করল, টিচার তোকে কি বলল? এনজু বলল, আরে ভাই কিছুই বুঝলাম না, অনেক ফিজিক্স আর সায়েন্সের কথা ছিল। তবু এখন তাইচিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে, দুজনের সাথে যাচ্ছে। এর পিছনে হাসাকার হাতও থাকতে পারে, কিন্তু এই ব্যাপারটা এমনভাবে প্রিটেন্ড করা হচ্ছে যে সে কিছুই জানে না। নেট যেই মাত্র ওখান থেকে যাচ্ছিল হঠাৎ একটা গানশট আসে, কিন্তু সাতোমি তাৎক্ষণিক ওকে প্রোটেক্ট করে ফেলে আর নিজেই ইনজুর্ড হয়ে যায়। তবে ড্রাইভার তখনও গাড়ি চালাচ্ছিল। তখন অনেকগুলো অ্যাটাক হচ্ছিল একসাথে। সাতোমি তাই
ড্রাইভারকে বলে একটা পার্কিং এর দিকে নিয়ে যা, ওখানে গিয়ে সে তানজিকে প্রোটেক্ট করবে। তারপর এনজুকে বলে তুই গিয়ে ফাইট কর, আমি এখানে তোচুর জন্য থাকবো। কিন্তু এনজু চলে যাওয়ার পর তৈচি তানজিকে বলে যে টিনার ব্যাপারে সে ইনফরমেশন বের করেছে। জানা গেছে টিনা একটা হিউম্যান ইভলিউশন, তবে খুব হাই লেভেলের আপগ্রেডেড ভার্সন। এনজু হয়তো তার উপর তেমন টিকতে পারবে না। তৈচি তাড়াতাড়ি কল করে দেখে টিনা কলটা ধরেছে, আর কিছুক্ষণের মধ্যেই এনজু পুরা ঢের হয়ে যায়। হাসপাতালে যখন আসে ডাক্তার বলে কমপক্ষে 2 দিন তো কোমায় থাকবেই, আর থার্ড লোকেশনে যাওয়াও আছে, তাই এখন একটু প্রিপারেশন করতে হবে। এখানে জানা যায় এনজুকে চারপাশ থেকে শুট করা হয়েছিল, তবু সে 3টা মেশিন গান ধ্বংস করে দিয়েছে, কিন্তু শেষে কোমায় চলে গেছে, মানে বেশ হার্ট হয়ে গেছে। এখন কিসারা আর এনজু দুজনেই ইনজুর্ড, তাই সাতোমি আর এই মিশন কন্টিনিউ করতে চায় না, ছেড়ে দিতে চায়, কারণ এটা অনেক বেশি ডেঞ্জারাস, আর এভাবে ওদের লাইফও ঝুঁকিতে ফেলতে পারে না। কিন্তু ঠিক তখনই টাকাডো এসে হাজির। সে তাৎক্ষণিক বলে একটা ফেক প্ল্যান বানা, আমি সেটার উপর এক্সিকিউট করব। টিনার সাথে ডিল আমি নিজেই করব। আর সে তার টিচারের কাছেও যায় আরও হেল্প নিতে, কারণ টিচারের সায়েন্সের নলেজ তো অনেক হাই লেভেলের, তাই বস টাইপ লোকদের হেল্পও নিতে চায়। তাই পুরা তার হেল্প করতে রাজি হয়ে যায়, কারণ ওকেও তো নিজেকে আপগ্রেড করতে হবে একটা নতুন হায়ার লেভেলে, মানে এ র্যাঙ্কে পৌঁছাতে হবে, যাতে পরে আরও ভালো করে ইনভেস্টিগেশন করতে পারে, বিশেষ করে ইমোশনের ব্যাপারগুলো নিয়ে। কিন্তু ঠিক তখনই সে মিউরির কাছে চলে আসে ওর ফ্যাসিলিটিতে নিজেকে ট্রেন করার জন্য। মিউরির তো একটা চোখ মেকানিজম দিয়ে বানানো, তাই ওর সিচুয়েশনটা অনেক আলাদা, সবকিছু খুব ভালো করে অ্যানালাইজ করতে পারে। তবে ওর স্পিড তো টিনার থেকে প্রায় 6 গুণ কম, মানে খুব বেশি না। এরপর ওরা পরের জায়গায় পৌঁছে যায়। টিনার কাছে খবর চলে আসে ওই জায়গাটার ব্যাপারে, যেখানে ওকে স্যাসিনেট করতে যেতে হবে। ও ভাবছে বস সোতোমি যেন এখানে না আসে, কিন্তু কই, যা ভাবা যায় তা তো হয়ই না, কারণ ওখানে একা একাই সোতোমি এসে হাজির, আর এসেছে টিনাকে শেষ করতে। ওর উপর অ্যাটাক শুরু হতেই সে আরেকটা বিল্ডিং এ ঢুকে পড়ে, সেখানে একটা রোবটের সাথে দেখা, তৎক্ষণাৎ ড্রোনটাকে শেষ করে দেয়। ঠিক তখনই তার কাছে কল আসে, জানা যায় আরও ড্রোন আছে চারপাশে। হঠাৎ 2টা ড্রোন ওকে ডিসকভার করে ফেলে আর অ্যাটাক শুরু করে, কিন্তু সোতোমি তাড়াতাড়ি ওদের ডজ করে অন্যদিকে চলে যায়। তখনই মিউরি ওকে ইনফরমেশন দেয় আশপাশের বিল্ডিংগুলোতে মোট 5টা এমন গান আছে, মানে ড্রোন মেশিন, তবে মাঝের বিল্ডিংটায় হয়তো টিনা থাকতে পারে। সাথে সাথে সে উপরের হায়ার ফ্লোরে উঠতে থাকে, যেখানে যেখানে ড্রোন পায় ধ্বংস করে দিচ্ছে। এই ড্রোনগুলো সত্যি অনেক ডেঞ্জারাস ভাই, একদম একা একটা হিউম্যানের মতো ফাইট করে। ঠিক তেমনই প্রত্যেকটা ফ্লোরে উঠতে উঠতে বুঝতে পারে যে টিনা উপরেই আছে, তাই লাফ দিয়ে উপরে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে শুধু তার স্নাইপারটা পড়ে আছে। টিনা তো কোথায় যেন চলে গেছে। ঠিক তখনই মিউরি খবর দেয় টিনা তো তোমার খুব কাছেই আছে। সাথে সাথে উপরের ফ্লোর থেকে নিচে নেমে এসে অ্যাটাক করে ফেলে। ধোনির সাথে যে ফাইট চলছিল সেটা তো সত্যিই অনেক হাই লেভেলের হয়ে গেছে। ঠিক তখন সে একটা বম ডিটোনেট করতে যাচ্ছিল, কিন্তু ডিনা পিছন থেকে সোর্ড ছুড়ে ফেলে। সোর্ডটা ড্রোনটাকে ব্লাস্ট করে দেয়, আর সেই ধাক্কায় সে পিছনে গিয়ে হিট খায়। সে ভাবছে এখন তো এই বম আর ফাটবে না, সব শেষ হয়ে যাবে। হঠাৎ এনজুর গলা শুনতে পায়, আর ঠিক তখনই ব্লাস্ট হয়ে যায়। টিনা একদম ব্লাইন্ড হয়ে যায়। সেই সুযোগ দেখে সোতোমি তাড়াতাড়ি টিনাকে ঢের করে ফেলে। টিনা বলে আমাকে এখানেই শেষ করে দে, আমি তো শুধু মানুষ মারার জন্য, শেষ করার জন্যই ট্রেনিং নিয়েছি, এটাই আমার একমাত্র উদ্দেশ্য। কিন্তু সে ওকে নিয়ে যেতে চায়। তখন টিনা বলে যদি এভাবে আমাকে নিয়ে যাস তাহলে আমার রেসপন্সিবিলিটি তোকে নিতে হবে। কিন্তু হঠাৎ একটা গান শট আসে, আর সেই শটে টিনাকে শুট করে ফেলে। টিনা তৎক্ষণাৎ শেষ হয়ে যায়। পরে জানা যায় টাকু করেছে এটা। আর ঠিক তখন তেনচিও এসে হাজির। সে বলে আমি শুধু দেখতে চেয়েছিলাম এখানে সিচুয়েশন কিরকম চলছে, আর তোর আসল উদ্দেশ্যটা কি, তুই আসলে কি করতে চাস। সে তখন বলে আমি শুধু ওদের প্রোটেক্ট করতে চাই যাদের আমি কেয়ার করি, আর সবচেয়ে বেশি তেনচির সেফটি সিকিউর করতে চাই। তেনচি তাড়াতাড়ি ওকে প্রমোট করে দেয় 3000 র্যাঙ্কে। এখন তো সে টাকুরের থেকেও হাই র্যাঙ্কে চলে গেছে। ঠিক তখনই সে টাকুমির হাতে গান শট করে দেয়, আর বলে দ্বিতীয়বার আমার লোকদের ছোঁয়ার সাহস করিস না, না হলে পরের গুলি তোর মাথায় লাগবে। কয়েকদিন পর সুতুমি যাচ্ছিল কোথাও, আর জানতে পেরেছে যে আকাশা তো এখান থেকে চলে গেছে, কিন্তু তার আর টিনার মধ্যে কোনো সম্পর্ক প্রমাণ হয়নি, মানে কোনো কানেকশনই নেই, এটা তো প্রুভ হয়ে গেছে, তাই তার উপর কিছু বলাও যায় না। এখন যখন সে ফিরে আসে কিসারার কাছে, তখন দেখে এনজু পুরা রিকাভার হয়ে গেছে, আর টিনাও এখন তাদের সাথেই আছে। কিসারা তো টিনাকে হায়ার করে নিয়েছে, কারণ ওর তো কোনো জায়গা ছিল না যেখানে যাবে। এতে টিনাও খুব খুশি, কিন্তু সোতোমি বলে আমি তো তোর সব রেসপন্সিবিলিটি নেব না রে। পরে ওরা সবাই গ্রামের বাইরে চলে আসে, যেখানে সব অরফেন ছেলেমেয়েরা থাকে। সব ওপেন লোকদের এখন সোতোমি টিচার হয়ে শেখাচ্ছে, কিন্তু সব বাচ্চারা একই প্রশ্ন করে এনজু আর তুমি কি ম্যারেজ করতে যাচ্ছ। সে বলে আরে না, ওকে তো আমি শুধু হাউসকিপার হিসেবে রেখেছি, এটাই মেনে নিচ্ছি। একই প্রশ্ন সারাকেও করা হয়, তুমি কি সোতোমির সাথে ম্যারেজের প্ল্যান করেছো নাকি করে ফেলেছো। সে বলে না না, এমন কিছু না, আমরা শুধু লাভার্স। ঠিক তখনই তাচি এসে হাজির সোতোমির সাথে কথা বলতে। সে বলতে শুরু করে একটা ব্লকের সিচুয়েশন নিয়ে, একটা ব্ল্যাক মেটাল ব্লক যেটা সিটির বাইরে রাখা। অনেক মনস্টার এসে সেটার উপর অ্যাটাক করছে যাতে ভেঙে ফেলতে পারে, কিন্তু যদি ভেঙে ফেলে তাহলে ভিতরে ঢুকে পুরা সিটিকে ধ্বংস করে দেবে। আমাদের লোকেরা কাজ করছে 90 দিনের মধ্যে ওটাকে রিপ্লেস করে দেবে, কিন্তু যদি ব্লকটা এভাবে চলতে থাকে তাহলে মাত্র 3 দিনেই ভেলে যাবে। তাই তারা চায় সোতোমি তার লোকদের নিয়ে গিয়ে মনস্টারদের সাথে লড়াই করুক। আর এখানেই আজকের ভিডিওটি শেষ হয়। এর পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আর যদি এই ভিডিওতে 100টি লাইক
আর 50টি সাবস্ক্রাইবার পূরণ করে দাও, তাহলে আমি খুব তাড়াতাড়ি এর পরবর্তী পার্ট নিয়ে আসব। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।